ডক্টর নার্স দ্রুত আসলো। আরাবিকে স্ট্রেচারে শোয়ানো হলো। যখনই নিয়ে যাওয়া হবে আরাবি জায়ানের হাত আঁকড়ে ধরল। জায়ান দেখলো আরাবি কিছু বলতে চাইছে, অনেক কষ্ট পাচ্ছে মেয়েটা। জায়ান ওর মুখটা নিচু করে আরাবির ঠোঁটের কাছে আনলো। আরাবির ঠোঁট জোড়া কাঁপছে, নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, যেন মেয়েটা অনেক যুদ্ধ করছে প্রিয় মানুষটাকে শেষবারের জন্য কিছু বলার। অবশেষে নিজের সাথে যুদ্ধ করে আরাবি বহু কষ্টে উচ্চারণ করলো, হ্যাঁ, আপনি আপনি বাবা হতে যাচ্ছিলেন যে জায়ান। ব্যাস এটুকুই বলেই জ্ঞান হারায় মেয়েটা। ডক্টররা আর 1 মিনিটও অপেক্ষা করলো না। অবস্থা খারাপ। দ্রুত আরাবিকে নিয়ে ওটিতে প্রবেশ করলো। এদিকে আরাবির উচ্চারণকৃত শব্দগুলো একে একে কানে বাজতে লাগলো জায়ানের। কি বলে গেল মেয়েটা? ও বাবা হতে চলেছে। জায়ান ধপ করে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল। এ কি হলো? কেন হলো? ওর আরাবি, ওদের সন্তান, কি দোষ করেছিল ওরা যে আজ ওদের সাথে এরকমটা হলো? জায়ান ওর হাতের দিকে তাকিয়ে রইল। এই তো মেয়েটার হাত ওর হাতের মাঝেই ছিল অল্প কিছুক্ষণ আগেও, আর এখন শূন্য পড়ে আছে হাত জোড়া। এভাবেই স্তব্ধ হয়ে বসে রইল আধা ঘন্টা জায়ান। আহাদ জায়ানকে উঠাতে চাইলেও উঠে না জায়ান। এদিকে একটু পরে আরাবিয়া জায়ানের পুরো পরিবার এসে পৌঁছায় হসপিটালে। অসুস্থ মিহান সাহেবও এসছেন। সবাই কাঁদছেন। লিপি বেগম তো হসপিটালে এসে মেয়ের অবস্থা ভালো না শুনেই অজ্ঞান হয়ে গেলেন। ওনার প্রেশার বেড়ে গিয়েছে, ওনাকেও অ্যাডমিট করা হলো। নিহান সাহেব ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছেলের কাছে গিয়ে বসলেন। জায়ান এখনো সেভাবেই বসে আছে। নিহান সাহেব জায়ানের কাঁধে হাত রাখলো। বাবার হাতের ছোঁয়া পেয়ে জায়ান এইবার নড়ে উঠল। তারপর লাল হয়ে যাওয়া চোখ জোড়া তুলে তাকালো বাবার দিকে। নিহান সাহেব ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, চিন্তা করিস না বাবা, বৌমা ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। জায়ান বাবার ভরসার হাত পেয়ে যেন আর নিজেকে সামলাতে পারল না, জাপটে ধরল বাবাকে। ছোটবেলায় ব্যথা পেলে যেভাবে বাবার কাছে এসে তার কোলে চড়ে উঠত, তারপর মুখ লুকাতো বাবার কাঁধে, ঠিক সেভাবেই নিহান সাহেবকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকালো জায়ান। নিহান সাহেব ছেলের মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। তিনি জানেন ছেলে তার ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এতক্ষণ একটা ভরসাযোগ্য স্থান পাচ্ছিল না নিজের মনটাকে হালকা করার জন্য। বাবার সান্নিধ্যে এসে শক্ত ব্যক্তিত্বে জায়ান যেন ভেঙে পড়ল। নিহান সাহেব তার ঘাড়ে ভেজা ভেজা কিছু অনুভব করলেন। নিহান সাহেব বুঝতে পারলেন ছেলে তার কাছে। নিহান সাহেবেরও চোখ ভিজে উঠল। ভেজা কণ্ঠে তিনি বললেন, কাঁদিস না বাবা, আল্লাহকে ডাক, তার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তিনি যা ভালো মনে করেন তাই করবেন, একটু নিজেকে সামলা। জায়ান আর একটু শক্ত করে ধরল ওর বাবাকে। ছোটবেলায় কষ্ট পেলে যেভাবে বাবার কাছে সন্তানেরা নালিশ করে, ঠিক সেভাবেই বলে উঠল, আমার আরাবি কি ক্ষতি করেছে ওদের বাবা? ওরা কেন ওকে এত কষ্ট দিল? আমার চোখের সামনে ওরা আমার আরাবির সাথে এমনটা করলো, আর আমি আমি কিছুই করতে পারলাম না বাবা। আর আমাদের সন্তান, ও কি দোষ করেছে বাবা? বেচারা তো এখনো পৃথিবীর আলো দেখতে পারলো না, এমনকি ঠিকভাবে কেউ ওর অস্তিত্বের কথাও জানতে পারলো না। ওকে কেন এত কষ্ট পেতে হলো? জানো বাবা, আমি বাবা হতে যাচ্ছি এই কথাটা মেয়েটা বলার জন্য কেমন ছটফট করছিল, কতটা কষ্ট হয়ে আমাকে এই কথাটা বলেছে জানো তুমি? আমি এইসব কিভাবে সহ্য করব বাবা? আমার আরাবিকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা, আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আরাবিকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি কি করব বাবা? কি করলে আমার আরাবি ঠিক হয়ে যাবে? তুমি বলো বাবা, বলো। কথাগুলো বলে এবার ফুপিয়ে কেঁদে উঠল জায়ান। তবে কান্নার আওয়াজ খুবই ক্ষীণ। একমাত্র বোধহয় নিহান সাহেবই শুনতে পেল ছেলের আহাজারি। ছেলের মুখের প্রতিটা শব্দে যেন তার বুক কেঁপে উঠল। তিনি দাদা হবেন, শাখাওয়াত বাড়ির নতুন ওয়ারিশ আসতে চলেছে। আর এইসব কি ঘটে গেল? এত কষ্ট তার ছেলেটা কিভাবে সহ্য করছেন? তিনি আর জায়ানকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেলেন না। এদিকে ক্ষণিক বাদেই ওটির দরজা খুলে বের হলেন ডক্টর। ওটির দরজা খোলার আওয়াজ পেতেই জায়ান উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে ছুটে গেল ডক্টরের কাছে, গিয়ে অস্থিরভাবে বলে উঠল, ডক্টর, আমার ওয়াইফ ও ঠিক আছে তো? কি হলো বলছেন না কেন? ডক্টর হালকা শ্বাস নিলেন, বললেন, মিথ্যে ভরসা আমরা দেব না মিস্টার জায়ান সাকওয়ান। আপনার ওয়াইফের অবস্থা ভালো না, আর তিনি প্রেগনেন্টও ছিলেন। বাঁচার চান্স 10%। ডক্টরের মুখে কথাটা শুনে জায়ানের চোয়ার শক্ত হয়ে গেল। ও হুঙ্কার ছাড়ল, আমার বউ বাচ্চার কিছু হলে মেরে ফেলবো আমি তোমাদের, একটাকেও আস্ত রাখবো না। জায়ান তেড়ে যেতে নিল। ইপ্তি আর আহাত গিয়ে ধরল জায়ানকে। জায়ানকে যেন আটকে রাখা দেয়। ও আজ উন্মাদ হয়ে গিয়েছে। ডক্টর ইপ্তি বলে উঠল, ডক্টর আপনি যান প্লিজ, আমার ভাবিকে বাঁচান। এদিকে জায়ান জোরে জোরে শ্বাস নিল।
নিজেকে খানিকটা শান্ত করলো, তারপর বলল, আমাকে ছাড় তোরা, ডক্টরের সাথে আমার কিছু কথা আছে। ইফতি আর আহাত ভয়ে ভয়ে ছেড়ে দিল জায়ানকে। জায়ান না আবার উল্টাপাল্টা কিছু করে বসে, কিন্তু না, এমনটা কিচ্ছু হয়নি। ডক্টরের সাথে একটু সাইডে গিয়ে কথা বলল জায়ান। এর কিছুক্ষণ পর ডক্টর আবার ওটিতে চলে গেলেন। এরপর কেটে গেল গোটা 1 ঘন্টা। জায়ান চুপচাপ ওটির সামনেই বসে রইল। 1 ঘন্টা পর ডক্টর বের হলেন ওটি থেকে। জায়ান এবার এগিয়ে গেল ডক্টরের কাছে। ওর আরাবি ভালো আছে, এই কথাটা শোনার জন্য যেন ওর কান আর মন দুটোই ব্যাকুল হয়ে উঠল। জায়ান শুকনো ঢোক গিলল, বলল, ডক্টর, আমার ওয়াইফ আর বাচ্চা ওরা ঠিক আছে তো? ডক্টর সবার দিকে তাকালেন। এরপর জায়ানের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলে উঠল, ইউ আর এক্সট্রিমলি সরি মিস্টার জায়ান শাকওয়াত। আমরা আপনার ওয়াইফ আর বাচ্চা কাউকেই বাঁচাতে পারিনি, আমাদের ক্ষমা করবেন আপনারা। আমরা আমাদের বেস্টটাই ট্রাই করেছি, বাট পসিবল হয়নি। ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যার কারণে আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। আরবি জানাজা পড়িয়ে ওকে কবর দেওয়াও শেষ। পুরো পরিবার যেন নিমিষেই নিঃশেষ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি ফাহিম একা হাতে ওর বাবা আর মাকে সামলাচ্ছে। কি থেকে কি হয়ে গেল। আদরের বোনটা যে এভাবে ওদের ছেড়ে চলে যাবে কোনো দিন ভাবেনি। ফাহিম পুরুষ মানুষ, আর পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই। একে একে আরবের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে ফাহিমের। কয়েকদিন আগের কথাও মনে পড়ছে ফাহিমের। এই তো কদিন আগেই ফাহিমকে সাখাওয়াত বাড়িতে আসার জন্য কত রিকোয়েস্ট করলো, কিন্তু ফাহিম আসেনি। আরবিকে ওদের বাসায় আসতে বলে দিয়েছিল। মূলত নূরের সাথে যেন ফাহিমের দেখা না হয়, নূরের থেকে দূরত্ব বজায় রাখার জন্যই ফাহিম আর এই বাড়ি মুখো হয়নি। এখন আফসোস হচ্ছে, সামান্য কিছু মিছে অনুভূতির কারণে বোনটাকে কষ্ট দিয়েছিল ফাহিম। মিছে অনুভূতিই তো। নূর অন্য কারো বাগদত্তা, আর তার জন্য ওর মনে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল সেগুলো ফেলনা, কোনো দাম নেই সেই অনুভূতির। আজ এই কারণে আরবের সাথে আরেকটু বেশি সময় কাটাতে পারল না ফাহিম। বোনটা কত করে বলতো এসে একটু দেখা করে যেতে। ফাহিমের চোখ ভিজে ওঠে, তবুও নিজেকে সামলে নেয়। না, কাঁদলে হবে না, ওকে শক্ত হতে হবে। ফাহিম শুকনো ঢোক গিলল, তাকালো ওর মায়ের দিকে, যে নিস্তেজ হয়ে পড়ে আছে ওর বাহুতে। বাবারও একই অবস্থা, তিনি নির্জীব প্রায়। ফাহিম বাবা মায়ের এই করুণ অবস্থা দেখে ওর বুকটা হু হু করে উঠল। মনে মনে বলল, আরো আরো রে, দেখ আজ তুই আমাদের কোথায় এনে দাঁড় করেছিস বোন। তোকে ছাড়া আমাদের নিঃশ্বাস আটকে আসছে। আমার বিশ্বাস হচ্ছে না রে আরো, এই দুটো হাত দিয়ে তোকে এই অন্ধকার মাটির ঘরে শুয়ে এসেছি। বাবা মাকে যে আমি সামলাতে পারছি না রে আরো। খেরো চলে গেলে বোন, খেরো। আহা, সে কি হাহাকার! কিন্তু এই হাহাকার শোনার জন্য যে আরবি নেই, নেই কোথাও ওর ছায়া। আলিফা এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ অশ্রু বিসর্জন দিচ্ছে। প্রাণপ্রিয় বান্ধবী যে আর নেই, এটা মেনে নিতে পারছে না আলিফা। বুকটা যে বড্ড ব্যথা করছে। কত শত প্ল্যান করে রেখেছিল আজ কি কি করবে ওরা দুজন। এটাও বলেছিল ভীষণ বড় সারপ্রাইজ নাকি আছে ওর জন্য। সেটা যে ও খালামণি হতে যাচ্ছিল এটাই জানাতে চেয়েছিল আরবি, সেটা আলিফা জানে। আলিফা দুহাতে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল এবার। ঠিক তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেতেই কেঁপে উঠে আলিফা। পিছন ফিরে তাকিয়ে দেখে ইপ্তি কোমল চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইপ্তিকে দেখে এবার যেন আরো ভেঙে পড়ল আলিফা। দুহাতে জাপটে ধরল ইপ্তিকে, পর পর শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলে উঠল, এটা কেন হলো ইফতি, বলতে পারেন? ওর তো কারোর সাথে কোনো শত্রুতা আমি ছিল না ইফতি। ও তো অনেক ভালো একটা মেয়ে ছিল, কারোর সাথে উঁচু গলায় কথা অব্দি বলতো না। তবে কেন ওকে মেরে ফেললো? আর আর ওই নিষ্পাপ বাচ্চাটা, ওর কি দোষ ছিল? মানুষ এত নিষ্ঠুর কেন ইফতি? ইফতি কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ভালোবাসার মানুষটাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই আজ ওর কাছে। ইফতি ব্যথা তো ঢোক গিলল। আলিফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিস্তেজ কণ্ঠে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে আলিফা, সব ঠিক হয়ে আছে। পরিস্থিতি বদলাবে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন। আলিফা কাঁদতে লাগলো ইফতির বক্ষে মুখ গুজে। মায়ের মতো ভাবিকে হারিয়ে নূরের অবস্থাও খারাপ। বারবার আরবের সেই রক্তে মাখা দেহটা চোখে ভাসছে নূরের। এই তো সকালেও তো কি সুন্দর দুজন হাসি খুশি ছিল। ও ফুপি হতে যাচ্ছে, খবরটা দেওয়ার সময় আরবের চোখে মুখে অন্যরকম দীপ্তি ছড়াচ্ছিল। কি সুন্দর লাগছিল মেয়েটাকে। কত কিছু পরিকল্পনা করলো দুজন মিলে। জায়ান যে বাবা হতে যাচ্ছে সেটা কিভাবে জানাবে জায়ানকে। কিন্তু এক নিমিষেই কেমন যেন সব অন্ধকারে তলিয়ে গেল। বাচ্চাটাও পৃথিবীর আলো দেখতে পেল না। মায়ের সাথে তাকেও দুনিয়া ছাড়তে হলো। ড্রয়িং রুমের কোনায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে আছে নূর।
এমন সময় সামনে এসে বসলো আহাদ। নূরের বেহাল অবস্থা দেখে ওর বুকটা জ্বলছে। আহাদ নূরের মাথায় হাত রাখলো। নূর চোখ উঠিয়ে তাকালো আহাদের দিকে। নূরের চেহারার বিধ্বস্ত অবস্থা দেখে আহাদের বুকটা ধড়াস করে উঠল। দ্রুত নূরকে দুহাতে টেনে নিজের কাছে আনলো। নূর আহাদের বুকের কাছে শার্ট খামচে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণ পর যেন একটা ভরসাযোগ্য স্থান পেল, যেখানে নূর মন খুলে কাঁদতে পারবে। নূর কাঁদতে কাঁদতে বলে, ভাবিকে এনে দিন আহাদ, এনে দিন, আমার ভাবিকে আমার কাছে এনে দিন, ফিরিয়ে দিন না আহাদ। আপনি তো আমার চোখের পানি দেখতে পারেন না, তাই না? তাহলে এখন কিভাবে সহ্য করছেন? ভাবি, জানেন আমি ফুপি হতে যাচ্ছিলাম, বাবুটাকে ওরা বাঁচতে দিল না। কেন করলো ওরা এমনটা? আহাদ চুপ করে আছে। নূরের এই প্রশ্নের কোনো জবাব দিল না আহাদ, শুধু বলল, শান্ত হও নূর, নিজেকে সামলাও। এইভাবে ভেঙে পড়লে চলবে? জায়ান ভাইয়ার কথাটাও তো একবার ভাবো নূর, তার কেমন লাগছে। জায়ানের কথা মাথায় আসতে আহাদের থেকে সরে বসলো নূর। আহাদ তাকিয়ে আছে নূরের দিকে। নূর দুহাতে চোখ মুছে নিল, তারপর হঠাৎই চোয়ালদায় শক্ত করে নিল, বলল, ভাইয়াকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কেন এমনটা হতে দিল ভাইয়া? নূর উঠে দাঁড়ালো। মনের মধ্যে ক্রোধ যেন সব জমা হয়েছে জায়ানকে নিয়ে। ভয়ানক রেগে নূর দৌড় লাগালো জায়ানের কাছে যাওয়ার জন্য। নূরের পাগলামো দেখে আহাদও ঘাবড়ে গেল। মেয়েটা না আবার উল্টাপাল্টা কিছু করে বসে। এদিকে নূর এক দৌড়ে জায়ানের রুমের সামনে হাজির হলো। তারপর ধূপধাপ বাড়ি দিতে লাগলো দরজায়। চিৎকার করে বলছে, ভাইয়া দরজাগুলো খুলো বলছি ভাইয়া। আহাদ এসে নূরের হাত ধরে থামালো, ওকে বোঝাতে চাইলো, নূর, এমন করো না, ভাইয়ার অবস্থা এমনিতেই ঠিক নেই, তুমি এমন করলে কিভাবে হয়? নূর রাগী চোখে তাকালো আহাদের দিকে। ওর চোখ থেকে পানি পড়েই যাচ্ছে। নূর চিৎকার করে বলে উঠল, ভাইয়ার কারণেই ভাবি আজ আমাদের মাঝে নেই। আমি ভাইয়াকে সতর্ক করেছিলাম, সে শোনেনি আমার কথা। যদি শুনতো তবে আজ ভাবি আমাদের সাথেই থাকতো। আহাদ নরম গলায় বলে, পাগলামি করে না নূর, মৃত্যুর উপরে আমাদের কারো হাত নেই। আল্লাহ কখন কাকে কিভাবে দুনিয়া ছাড়ার জন্য ডাক দিবেন সেটা কেউ বলতে পারেন না। নূর যেন কিছুতেই শুনছে না আহাদের কথা। ও বারবার একই কথা বলছে, ভাইয়ার জন্যই সবটা হয়েছে। ভাইয়া কেন সাবধান হলো না? এমন সময় জায়ানের রুমে দরজা খুলে গেল। নূর আর আহাদ সেদিকে তাকায়। আরবিকে কবর দেওয়া হলে জায়ান এসে এই যে নিজের রুমে ঢুকেছিল আর বের হয়নি। নূরের চিৎকারে মাত্রই দরজা খুলল। জায়ান লাল চোখ জোড়া নিয়ে খুব শান্তভাবে নূরের দিকেই তাকিয়ে আছে। তারপর শীতল কণ্ঠে বলে উঠল, এভাবে চেঁচামেচি করছিস কেন? যা নিজের রুমে যা। নূর জায়ানের কথায় যেন ক্রোধে আরো ফেটে পড়ল। ও তেড়ে গিয়ে জায়ানের বুকে এলো পাথারি মারতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোমার জন্য সবটা হয়েছে, তোমার কারণে ভাবি মারা গেল। আমি বলেছিলাম ও ভাবিকে মেরে ফেলবে, তুমি কিছু একটা করো, কিন্তু তুমি তো পাত্তাই দিলে না। তুমি শুনলে না আমার কথা। তোমার বেখেয়ালিপনার কারণে আজ তুমি একই সাথে নিজের স্ত্রী, নিজের সন্তান দুটোকেই হারালে ভাইয়া। বড় ভাই আর ভাবি তো বাবা মায়ের সমান হয়, লোকে বলে এটা। আমি তো একবার মা হারিয়েছি ভাইয়া। ভাবির আদর স্নেহে নিজের মাকে অনুভব করতাম। তোমার কারণে আমি তাকেও হারিয়ে ফেললাম ভাইয়া। আর ওই সুহারাকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। ও কারোর সুখ সহ্য করতে পারে না। অনেক হয়েছে। আর কত ওই মহিলার অত্যাচার সহ্য করবো আমরা? তুমি কি এভাবে চুপ থাকবে? আর কত নিঃশেষ হওয়ার অপেক্ষায় আছো তুমি? জায়ান এবার টেনে নূরকে বুকে জড়িয়ে ধরল। নূর চিৎকার করে কাঁদছে। জায়ানের চোখ জোড়া রক্ত লাল হয়ে উঠেছে। নূরকে শান্ত করতে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত কণ্ঠে জায়ান বলে, শান্ত হ, এসব কথা এত জোরে বলিস না। সব ঠিক হয়ে যাবে, ভাই সব ঠিক করে দেবে। ভাইয়ের উপর বিশ্বাস রাখ। আর আমার অন্যায়কারী শাস্তি পাবে অবশ্যই। আমার স্ত্রী সন্তানকে যে এইভাবে কষ্ট দিয়েছে তাকে এর থেকেও 100 গুণ বেশি কষ্ট পেতে হবে। আমার আরাবি ব্যথায় যতটা ছটফট করেছে তাকে এর থেকেও বেশি ছটফট করতে হবে। সে যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রতিনিয়ত মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তাকে এত সহজে আমি দেব না। ভিক্ষা চাইবে আমার কাছে মরণ, এত সহজে তো মৃত্যু তাকে আমি দেব না। আজ থেকে তার যন্ত্রণার প্রহর শুরু। আমার ভালোবাসার মানুষকে আমার থেকে আলাদা করার জন্য তাকে যেই যন্ত্রণাময় মৃত্যু আমি দেব, তা দেখে মৃত্যুও ভয় পেয়ে যাবে। চোয়াল শক্ত করে কথাগুলো বলল জায়ান। চোখ জোড়া তার হিংস্র সিংহের ন্যায় জলজল করছে, যেন এই তো নিজের শিকারের ওপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে, বাঁচতে সুযোগ দিবে না বিন্দু মাত্র। আধার রাত্রি, শীত শীত আবহাওয়া চারিদিকে। রাতটা কেমন যেন থমকে আছে, কোনো সারা শব্দ নেই, নিস্তব্ধ নির্জন।
এই অন্ধকার রাতের মধ্যে কক্ষটা দরজা জানালা বন্ধ করে আরো অন্ধকার করে রেখেছে জায়ান। দু চোখে যেন কেউ কিছুই দেখতে পারবে না এমন অবস্থা। বিছানায় শটান হয়ে শুয়ে আছে জায়ান, দৃষ্টি জোড়া ও সিলিং এর দিকে। কেমন স্থির শান্ত হয়ে আছে ওই দু চোখ। তবে চোখ জোড়ার দিকে ভালোভাবে তাকালেই বোঝা যায় কতটা দুঃখ আর কষ্ট ওই চোখ জোড়ায়। হৃদয়ে কতটা ব্যথা তার। প্রিয় মানুষটা কাছে না থাকায় জায়ান যেন কেমন নির্জীব হয়ে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল জায়ান। এমন সময় অন্ধকার নিস্তব্ধ রাত্রির মধ্যে জায়ানের ব্যথাতুর কণ্ঠস্বর শোনা যায়। আমার বুকটা চলে যাচ্ছে আরাবি, এতটা কষ্ট কেন লাগছে? তোমাকে ছাড়া সব কিছু শূন্য লাগছে। আমার কাছে ফিরে আসো আরাবি। এই নিস্তব্ধতা, আমি যে কিছুই সহ্য করতে পারছি না। আমার যে দম আটকে আসছে কাঠগোলাপ। এই যে পাশে তুমি নেই, এটা আমি কিভাবে সহ্য করবো আরাবি? তুমি ছাড়া একটা দিন কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। সেই আমি গোটা 2 দিন কাটিয়ে দিলাম তোমাকে ছাড়া। আমার কাছে ফিরে আসো আরাবি, প্রমিস করছি তোমাকে আর কোনো দিনও কষ্ট পেতে দিব না। আমি আর কোনো কিছু ছন্দ ছাড়া ভাবে দিব না। তোমাকে সবটা দিয়ে রক্ষা করব, আর একটা আঁচও তোমার গায়ে লাগতে দিব না। তুমি আমাদের সন্তান, তো তুমি আমাদের সন্তান। তোমাদের এই দুজন ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমি তোমাদের দুজনকে চাই, আমার পাশে চাই সব সময়। জায়ান চোখ বন্ধ করলো। ও চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সেভাবেই থেকে ভেজা কণ্ঠে বলল, সবাই ভাবে আমি পাথর, আমার কোনো অনুভূতি নেই। কিন্তু আমার কাঠগোলাপ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এই দুর্বলতা আমি যে তোমাকে ছাড়া আর কাউকে দেখাতে চাই না। তুমি আমার শান্তি, তুমি আমার শক্তি। তোমাকে ছাড়া আমি অচল। তোমাকে ছাড়া এই 2 দিন আমার কাছে জাহান্নামের সমান মনে হয়েছে। তোমাকে একা এত দূরে রেখে আমি কিভাবে থাকবো আরাবি? আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমাকে বুকে না নিলে যে আমার ঘুম আসে না। আমি কিভাবে ঘুমাবো আরাবি? তোমার জায়ানকে এভাবে কষ্ট দিও না, আমার কাছে ফিরে আসো। এক অসহায় স্বামীর আর্তনাদের সাক্ষী রইল এই নিস্তব্ধ রাত। সে তার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসে এই গোটা রাতটা ভালোভাবে উপলব্ধি করতে পারল। জায়ানের কানে এখনো বারবার বাজছে সেই কথাগুলো। আপনি বাবা হতে যাচ্ছেন জায়ান। নিষ্ঠুর সত্য যে জায়ান কিছুতেই মেনে নিতে পারছে না তার আরাবি তার কাছে নেই। এই একলা ঘরে জায়ান যে তার শক্ত খোলস ছেড়ে বেরিয়ে এসছে। বুকের মাঝে জমা থাকা কষ্টগুলো নিঃশব্দে অশ্রু হিসেবে ঝরিয়ে দিচ্ছে। কিন্তু আদৌ কি এই কষ্টের সমাপ্তি আছে? পরের দিন সকালবেলা জায়ানের রুমের সামনে আসলো নূর। সেদিন ভাইয়ের সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি, তাই জায়ানের কাছে ক্ষমা চাইতে এসছে। নূর দীর্ঘশ্বাস ফেলল। হাতে ওর খাবারের ট্রে। মিলি বেগমের কাছ থেকে শুনেছে জায়ান নাকি 2 দিন ধরে কিছুই খায়নি। দেখবে জায়ানকে কিছু খাওয়াতে পারে কিনা। 2 বার দরজায় করাঘাত করলো, কিন্তু না, ওপাশ হতে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নূর আবারও দরজায় আঘাত করলো। তারপর ধীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া খুলো। এইবারও নিশ্চুপ। নূর আবারও বলে উঠল, ভাইয়া দরজাটা খুলো। আচ্ছা, ওই দিনের জন্য আমি সরি, আর কখনো এরকম করবো না, প্লিজ তুমি দরজাটা খুলো। জায়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে এবার নূর বেশ জোরেই দরজায় আঘাত করলো। আঘাত করতেই দেখলো দরজাটা আপনা আপনিই খুলে গিয়েছে। নূর অবাক হলো বেশ। জায়ান তো এরকম কোনোদিন করে না। নূরকে চিন্তিত দেখা গেল। ও কপাল কুঁচকে ভেতরে প্রবেশ করলো। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। নূর লাইট অন করলো, কিন্তু আশেপাশে তাকিয়ে জায়ানকে কোথাও দেখতে পেল না। নূর বারান্দায় গিয়ে দেখলো, ওয়াশরুমেও চেক করলো, কিন্তু না, জায়ান কোথাও নেই। নূর অবাক হইল বেশ। হঠাৎ করে জায়ান কোথায় গেল? হঠাৎ নূরের চোখ যায় বিছানার সাথে লাগানো টেবিলটার দিকে। টেবিলটার উপরে কিছু খাম রাখা। নূর এগিয়ে গেল সেদিকে। খামগুলো হাতে নিল। তারপর খুলে দেখলো একটা খামে ব্ল্যাঙ্ক চেক, আর একটা খামে একটা চিঠি। চিঠিটা খুললো নূর। তারপর আস্তে ধীরে সেটা পড়া শুরু করলো। নূর, আমি জানি তুই আমার রুমে আসবি আর আমাকে চারিদিকে খুঁজছিস, তবে আমাকে আর খুঁজে পাবি না। আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানাতে পারলাম না, আমাকে ক্ষমা করিস। যেখানে আমার আরাবি আর আমার সন্তানের কোনো অস্তিত্ব নেই, সেখানে আমি কিভাবে থাকি বল? এই রুম, এই বাড়ি, সবকিছু আমাকে আরাবির কথা মনে করিয়ে দেয়। আমি থাকতে পারবো না এখানে বোন। আমি দম আটকে মরে যাব। আর কেউ না বুঝুক, তুই তো আমাকে বুঝিস, বল। শোন না, বাবাকে সামনে নিস, বলিস যে আমার জন্য চিন্তা না করতে। আমি একদম ঠিক আছি। আরে হ্যাঁ, ওই চেকটা কাজে লাগাস, যে কোনো প্রয়োজনে ব্যবহার করবি। আমার জন্য তুই কোনো চিন্তা করিস না। সময় হলে আমি ফিরে আসবো। ইফতিকে বলিস
অফিসটা ভালোভাবে সামলে নিতে। ভালো থাকিস বোন। তোর ভাই সাফওয়ান জায়ান সাখাওয়াত। চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল নূর। এটা কিভাবে হলো? তার ভাই এটা কিভাবে করতে পারে? এভাবে সবটা ছেড়ে চলে যেতে পারে কিভাবে? ওর ভাবির মৃত্যুর 2 দিন পরে সবটা মাঝপথে ফেলে কোনো কিছু না বলে চলে যাওয়াটা তার ভাইয়ের স্বভাবের সাথে কি চাই? নূরের চোখ ভিজে উঠল, 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। নূর ভেজা কণ্ঠে বলে উঠল, তুমি এত স্বার্থপর কি করে হলে ভাইয়া? গোটা পরিবারটাকে এইভাবে শোকের মাঝে ফেলে যেতে পারলে তুমি? ফিরে আসো ভাইয়া, ফিরে আসো। তোমাকে আমার আর বাবার খুব প্রয়োজন ভাইয়া। নূর নিঃশব্দে কাঁদতে লাগলো। তারপর ধীর পায়ে ওর কক্ষে চলে গেল। কেউ নেই ওর পাশে, কেউ নেই। বড্ড একা একা লাগছে নিজেকে। চারদিক বিষাক্ত মনে হচ্ছে। এভাবে তার পরিবারটা এলোমেলো কেন হয়ে গেল? এমনটা হওয়ার তো কথা ছিল না। জায়ান বাড়ি ছেড়ে চলে গিয়েছে, খবরটা পুরো পরিবারে ছড়িয়ে গেল। নিহান সাহেব অসুস্থ হয়ে পড়লেন এই খবর শুনে। ডক্টর এসে তার চেক আপ করছে। একসাথে এত ধাক্কা তিনি সামলাতে পারেননি। বাড়িতে শোকের মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। এদিকে জায়ানের গুম হয়ে যাওয়া খবর শুনে সুহানা সাখাওয়াতের অবস্থা প্রায় পাগল প্রায়। এভাবে তো তার সব প্ল্যান ভেস্তে যেতে পারে না। এত প্ল্যানিং করে অতঃপর সাবধানে আরবিকে শেষ করলো। যার জন্য এসব করা, সে যদি না থাকে তাহলে কিভাবে হবে? তার সমস্ত প্ল্যান এভাবে ঘেটে যেতে পারে না। সুহানা সাখাওয়াত উপায় পেলেন না কি করবেন। অস্থির হয়ে কক্ষের এদিক ওদিক পায়চারি করলেন। তারপর হুট করেই ফোন লাগালেন রাশেদ শেখের কাছে, কিন্তু সেও ফোন কল ধরছে না। সুহানা অস্থির হয়ে বলতে লাগলেন, ধপ করে বিছানায় বসে পড়েন সুহানা। দুহাতে নিজের চুল টেনে ধরলেন। চোখ বন্ধ করে কিছু একটা ভাবছেন তিনি। এভাবে কিছুক্ষণ কেটে গেল। তারপর হঠাৎ করে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, একমাত্র এখন তিনিই পারবেন সাহায্য করতে সুহানাকে। অনেক ভেবে চিনতে এই বহু বছর পুরনো নাম্বারটাতে কল লাগালো সুহানা। বড্ড ভয় ভয় করছে, কিন্তু উপায় নেই। তার সাহায্য যে নিতেই হবে। প্রথম 2 বার কল ধরলেন না ওপাশের ব্যক্তি। তৃতীয়বারের সময় কলটা রিসিভ হলো। সুহানা ভয়ার্ত কণ্ঠে বললেন, কলের ওপাশ হতে ভেসে আসে পুরুষালী কণ্ঠস্বর। কি চাই? শর্টকাটে কথা শেষ করো। আমি জানি অকারণে কল করা মানুষ তুমি না। মানুষটার গলার আওয়াজ শুনতে পেয়ে ভয় কেঁপে উঠল সুহানা। তাড়াহুড়ো করে মানুষটাকে কল করে কি বড্ড ভুল করে ফেললো? আসলে হয়েছে কি, জায়ান বাড়ি ছেড়ে চলে গিয়েছে। থেমে থেমে বলল সুহানা সাখাওয়াত। অবিরত ঘামছে সে। এই একটা লোককে সে খুবই ভয় পায়, ভীষণ ভয় পায়। এদিকে সুহানা এই কথাটা শুনে যেন আগুনের ফুলকার ন্যায় জ্বলে উঠল ফোনের অপর পাশের ব্যক্তিটি। হুঙ্কার ছেড়ে বলল, হোয়াট? জায়ান কোথায় যাবে? তোরা আবার কি করেছিস? প্রথমে সাথীকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস, শুধু ওর জন্য আমি তোদের বাঁচিয়ে রেখেছি। এখন আবার জায়ানের সাথে কি করেছিস তোরা? লোকটার চিৎকারে সুহানা সাখাওয়াত থরথর করে কেঁপে উঠল। বহু বছর হলো এই লোকটার কথা ভুলেই বসেছিল সুহানা। আজ এত বছর পর তাকে কল করে কি বড্ড ভুল করে ফেললো। কিন্তু এছাড়া যে উপায় নেই। জায়ানকে এখন সে ছাড়া আর কেউ খুঁজে পাবে না। জায়ান যে কোনো ভাবে ফিরে আসলে ওকে আহানার সাথে জোর করে বিয়ে দিবে। এই আহানা মেয়েটাও একটা ভেজাল, তবে ওকে নিয়ে সমস্যা নেই। রাশেদ শেখ কিছু একটা ব্যবস্থা করে আহানাকে মানিয়ে নিবে। প্ল্যান অনুযায়ী আহানাকে দিয়ে প্রপার্টির কাগজে সাইন করিয়ে নিবে সুহানা। কিন্তু তার আগে ফোন কলে থাকা ব্যক্তিটির সাথে বোঝাপড়া করতে হবে। সুহানা শুকনো ঢোক গিলল। নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে করতে বলে উঠল, জায়ানের বউ আরাবি মারা গিয়েছে। স্ত্রী মরে যাওয়ার সুখে সে ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছে। অপর পাশের ব্যক্তি এই কথা শুনে যেন আরো রেগে গেল। হিংস্রাত্মক কণ্ঠে বলল, জায়ানের স্ত্রী কিভাবে মারা গেল? হোয়াট দ্য হেল? এসব কথা আমার কাছে কেন পৌঁছায়নি? সুহানার এমন একটা মুহূর্তেও হাসল। মনে মনে বলল, তুমি যতই পাওয়ারফুল হও না কেন, আমিও কোনো অংশে কম না। এই কয়েকটা বছরে আমিও কাজ করার মানুষের অভাব নেই। টাকা হলে সব পাওয়া যায়। এই যে তুমি এসব বিষয়ে কিছুই জানো নি, কারণ আমি তোমায় জানতে দেইনি। আজ তোমার সাহায্য শুধু এই জায়ানের কারণেই নিচ্ছি। ইন্টারন্যাশনালভাবে তোমার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আফটার অল সিঙ্গাপুরের একজন নামকরা মাফিয়া তুমি। মনের কথা মনেই রাখলো। কণ্ঠে খানিকটা দুঃখের আঁচ এনে বলে উঠল, প্লিজ, তোমার তো অনেক ক্ষমতা, আমার ছেলেটাকে খুঁজে বের করে দাও। অজ্ঞাত লোকটি চিবিয়ে চিবিয়ে বলল, কুমিরের কান্না বন্ধ কর। আমি স্পষ্ট বুঝতে পেরেছি জায়ানের স্ত্রীকে মারার পেছনে তোর হাত আছে। আমি ঘাসে মুখ দিয়ে চলি না সুহানা। সুহানা ন্যাকা সুরে বলে, বাহ, তোমার মুখে আমার নামটা শুনতো এখন সেই আগের মতোই লাগে।
একদম ন্যাকা সাজবি না, আমি তোকে খুন করে ফেলবো। অনেক ছাড় দিয়েছি তোকে আর রাশেদকে, তোদের কুকীর্তি জেনেও আমি চুপ করে থেকেছি এতগুলো বছর। সোহানা সাখাওয়াত বাঁকা হাসলো, বলল, তোমার সাথী ডার্লিং যে আমার কাছে বন্দি, তুমি আমাকে কিছু করবে মানে তোমার সাথীও ওখানে শেষ। বড্ড পস্তাবি সোহানা, অনেক বড় ভুল করেছিস তুই। আহা, তুমি আমায় কেন ভালোবাসলে না? তো সবাই কেন ওই সাথীকে নিয়ে এত আহ্লাদ করে? আমি জাস্ট নিতে পারি না। বুড়ো হয়ে গিয়েছে, তাও কেন এখনো সাথীকে ভুলনি তুমি? আমার মাঝে কিসের এত কমতি ছিল বলতে পারো? আমার কেন ভালোবাসলে না? সোহানার চোখে অশ্রু জমল। এই একটা লোককে ভালোবেসে সোহানা কতটা নিচে নেমে এসছে। তবে সোহানা চোখের অশ্রুকে পাত্তা দিল না, দ্রুততা মুছে ফেলল। এদিকে অজ্ঞাত লোকটি সোহানার কথাকে তাচ্ছিল্য করে বলে, ভালোবাসা কি তা তুই এখনো জানিস নি সোহানা? তাই তো দেখ, আজ তোকে ভালোবেসে এমন একটা মানুষও নেই। তোকে কেউ ভালোবাসে না সোহানা, কারণ ভালোবাসা পেতে হলে আগে অন্যকে ভালোবাসতে হয়। সোহানা তাচ্ছিল্য হেসে বলে, আমি না হয় কাউকে ভালোবাসিনি, তাই কারো ভালোবাসা পাইনি। তুমি তো সবাইকে ভালোবেসেছ, তাহলে আজ তোমায় কেন ভালোবাসে না? সোহানার কথাটা শুনতেই ব্যক্তিটি চুপ হয়ে গেল। সোহানা হা হা করে হেসে উঠল। কি জায়গা মতো তীর ছুঁড়েছি তো। জাস্ট শাট আপ। হুঙ্কার শুনে সোহানা যেন কলিজার পানি শুকিয়ে গেল। এতক্ষণ অনেক সাহস নিয়ে এতগুলো কথা বলেছে, কিন্তু এখন যে ধমক ছিল তাতে যেন সব সাহস আকাশে উড়ে গিয়েছে। তবে ভয়কে জয় করতে হবে, জায়ানকে খোঁজার জন্য তাকে সাহসী হতে হবে। সোহানা দীর্ঘশ্বাস ফেলে বলল, এত কথা বাড়িয়ে লাভ নেই, শুধু একটুকুই বলবো, জায়ানকে খুঁজে বের করে দাও। সাথে কিন্তু এখনো আমার হাতেই। এটুকু বলেই কল কেটে দিল সোহানা। জায়গা মতো খবরটা তো পৌঁছে দিল, এইবার যে করেই হোক জায়ানকে ফিরিয়ে আনতেই হবে। সোহানার সাথে কথা বলা শেষ হলেই মুঠোফোনটা সজোরে ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তিটি। ক্রোধে যেন তার সারা শরীর জ্বলে যাচ্ছে। এতগুলো বছর গিয়েছে, সাথে যেন কোনো ক্ষতি না হয় এই কারণে এই জঘন্য মহিলাটিকে সহ্য করতে হচ্ছে ওকে। ব্যক্তিটি চিৎকার করে উঠল, স্টিভ, স্টিভ। স্টিভ নামে ছেলেটি চিৎকার শুনে দ্রুত চলে আসলো। এসে ভয়ে ভয়ে বলে উঠল, Contact other international mafias and tell them to find the boy named Safwan Jayan Shakwat by all means. স্টিভ নামের ছেলেটি বসের কথা মতো চলে গেল। অজ্ঞাত ব্যক্তিটি এবার নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সোজা চলে গেল নাইট ক্লাবে। সেখানে গিয়ে বিরতিহীন একের পর এক মদ পান করতে লাগলো। এতগুলো বছরের কষ্ট যেন আজ একসাথে জেগে উঠে বড্ড জখম করছে তার হৃদয়। কি করেছিল? শুধু ভালোই তো বেসেছিল। ভালোবাসা তো অপরাধ না। জোর করে কখনো তো ভালোবাসা আদায় করতে চায়নিও। দূর থেকে ভালোবাসার মানুষটিকে সুখে দেখে নিজেও সুখে ছিল, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় সব এলোমেলো হয়ে যায়। এত আদরে ছিল, কিন্তু এক নিমিষে যেন সবার চোখে কাটা হয়ে যায়। কেউ বিশ্বাস করেনি ওর কথা, একমাত্র ওর মা ছাড়া। কিন্তু তিনিও পেরে ওঠেননি। সবাই ওকে ময়লা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আসল দোষী যারা, তারা দিব্যি ভালো আছে। ব্যক্তিটি সম্পূর্ণ 2 বোতল মদ শেষ করেছে। আশ্চর্য, ওর নেশা কেন হচ্ছে না? আবারও আরেক বোতল মদ দিতে বলল ওয়েটারকে। ওয়েটার দিতে সেটা খেয়ে নেয় ও, কিন্তু তার আগেই কেউ এসে ওর হাত ধরে ফেলে। ব্যক্তিটি বিরক্ত হয়ে তাকায়। চেনা মুখটা দেখে অসহ্য কণ্ঠে বলল, নাজিম, ভালো লাগছে না, বোতলটা ছাড়। নাজিম এইবার ওর পাশে এসে বসলো। বন্ধুর জন্য বড্ড কষ্ট লাগছে। নাজিম বলল, আর কত নিজেকে এভাবে কষ্ট দিবি দিহান? এতগুলো বছর অবিবাহিত হয়েছে, তুই আজও মুভ অন করতে পারবি না? এভাবে নিজের জীবনটা শেষ করে দিলি? তোর হাড় দুর্বল, ডক্টর তোকে এসব খেতে মানা করেছে, তাও কেন এসব খাচ্ছিস? একজনকে ভালোবাসতে গোটা জীবনটা শেষ করে দিলি। এত করে বললাম একটা বিয়ে কর, সব ঠিক হয়ে যাবে, তুই তাও করলি না। জীবন সঙ্গিনী ছাড়া এইভাবে এতগুলো বছর কাটিয়ে দিলি, তিলে তিলে নিজেকে শেষ করে দিলি। দিহান দুঃখ ভরা হাসি হাসলো। নাজিমের কাঁধে হাত রেখে মাতাল কণ্ঠে বলল, একটা কথা কি জানিস, পৃথিবীতে অনেকেই আছে যারা একতরফা ভালোবাসা নিজের বুকে লুকিয়ে হাজারো কষ্ট সহ্য করে বেঁচে থাকে, তার মধ্যে আমিও একজন। তাই বলে এইভাবে একবার বিয়েই করে না হয় দেখতি, দ্বিতীয়বারও ভালোবাসা যায় দিহান। দিহান অদ্ভুত ভাবে তাকালো, বলল, কিন্তু আমি তো দ্বিতীয়বার ভালোবাসতে চাই না নাজিম। এই একজন আমি যাকে ভালোবেসেছি, যাকে হৃদয়ে ঠাঁই দিয়েছি, সেই একই হৃদয়ে আরেকজনকে কিভাবে জায়গা দিই বলতে পারিস? হ্যাঁ, আমি তো পারিনি। এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া মানে
আমার আমিকে মেরে ফেলা এর থেকে বেশি ভালো হয়েছে ওকে ভালোবেসে ওর স্মৃতি আঁকড়ে ধরে আমি দিব্যি ভালো আছি। নাজিম মায়া নিয়ে তাকালো দিহানের দিকে, উদাস কণ্ঠে বলল, তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালো আছিস। দিহান গা কাঁপিয়ে হাসলো, চোখ বন্ধ হয়ে আসছে ওর। টেনে টেনে চোখের পাতা খোলার চেষ্টা করছে ও। দিহান কেমন জড়িয়ে আসা কণ্ঠে বলল, অনেকের জীবনে বারবার ভালোবাসা আসে হয়তো, কিন্তু আমার জীবনে ভালোবাসা একবারই এসছে এবং এটাই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। একতরফা হলেও তাকে ছাড়া আমি আর কাউকে মনে জায়গা দিতে পারিনি, আর পারবো না।